মেহেরপুরের মুজিবনগরের সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায় ওইসব ব্যক্তি বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে তাদের পাঠিয়ে দেয়। এদের গ্রামের বাড়ি পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর ও কক্সবাজার জেলায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকালে কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের পাশাপাশি শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এর আগে দুপুরের শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী উপাচার্যের বাসভবনে তালা দেন। এ সময় বাসভবনে থাকা সিনিয়র শিক্ষকরা আপত্তি জানায়। একযোগে সকল শিক্ষক পদত্যাগ করার হুমকি দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন। সোমবার রাতে উপাচার্য ঢাকা থেকে ফিরে বাসভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। এদিকে ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা তার বাড়িধারাস্থ ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন। এছাড়া রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মোড়ে স্থাপিত পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট, তল্লাশি চৌকির কার্যক্রমও ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপদেষ্টা থানা ও চেকপোস্টে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নিরাপত্তা অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর সদস্যরা। গতরাত 11টা থেকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এই নিরাপত্তা অভিযান শুরু করা হয়। সেনাবাহিনী জানায়, জনগণের জানমালের নিরাপত্তা সহ মহাসড়ক নিরাপদ রাখতেই এই অভিযানে চেকপোস্ট বসিয়ে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। যানবাহনের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেটিও চেক করা হয়। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্য পণ্যে বিপুল পরিমাণে আমদানি হচ্ছে। কিছু ক্ষেত্রে চাহিদার চেয়েও কোনো পণ্য বেশি আসছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে দাম কমার পাশাপাশি ভোক্তারা স্বস্তিতে থাকবেন বলে আশা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে থেকে বাড়তি ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজের মতো পণ্যগুলো আসতে শুরু করে, যা চলে পুরো রমজান মাস জুড়ে। এই বছর এসব পণ্যে শুল্ক ছাড় সহ আমদানিকারকের সংখ্যা বাড়ায় আগের বছরের তুলনায় প্রায় সব পণ্যই পর্যাপ্ত পরিমাণে আসছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের রমজান উপলক্ষে সামনে যে আমাদের আমদানির যে ধারাবাহিকতা সেটা স্বাভাবিক আছে এবং আমাদের আমদানির যে পারমিশন আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের অথরিটি থেকে, সেটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। ছোলা সাধারণত অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইউক্রেন এই সমস্ত দেশ থেকে পণ্যগুলো আসে এবং আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করে এটা গুণগত মান আমরা নিশ্চিত হয়েই কিন্তু আমরা এই ছাড়পত্র ইস্যু করছি। এদিকে দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। রমজানের 1 মাসে খেজুরের চাহিদা 60,000 মেট্রিক টন এবং ডাল ও ছোলার চাহিদা 1 লাখ টন করে। পর্যাপ্ত পরিমাণে আমদানি অব্যাহত থাকায় ইতিমধ্যেই এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। 1 মাস আগে আপনার 120 টাকা 18 টাকা বিক্রি হয়েছে, সে ছোলা এখন বিক্রি হচ্ছে আপনার 101 টাকায়। 1 মাসের তুলনায় কেজিতে 20 টাকা করে কমেছে।
এসব বাড়ার কারণে আপনার মালের দাম কমে যাচ্ছে। আমরা যে গত বছর দেই খেজুর 10 কেজির খেজুর আমরা 2500 টাকায় বিক্রি করেছি, এই বছর সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে। 5000 টাকার যে খেজুর আমরা বিক্রি করেছি কার্টন, সেটি এখন বিক্রি হচ্ছে 4000 টাকায়। সব মিলিয়ে আমাদের আমদানি গত বছর তুলনায় অনেকাংশে বেড়েছে। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের নজর রাখার আহ্বান ভোক্তা সাধারণের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী থাকাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্জারামপুরে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ABM তাজুল ইসলাম। এলাকায় টেন্ডার, চাঁদাবাজি, খুন, সরকারি জমি, বিল দখল সবকিছুই করেছেন নীরবে। ক্ষমতার দাপটে কেউ কিছু বলার সাহস করেনি। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সপরিবারে আত্মগোপনে গেলেও শেষ রক্ষা হয়নি তার। রাজধানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। তাজবাহিনী এই কোরের বিল সহ প্রায় ১৫০০ বিঘা জমি তারা জবরদখল করে রাখছে। সাদাসিধা চেহারার মধ্যে লুকিয়েছিল ভয়ঙ্কর রূপ। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সংসদ সদস্য থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হওয়ার পর অনেকটা বেপরোয়া হয়ে ওঠেন তাজুল ইসলাম। শেখ হাসিনা ছাড়া কাউকে মানতেন না তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হয়ে মুক্তিযোদ্ধাদেরও ছাড় দেননি তিনি। আধিপত্য ধরে রাখতে গড়ে তুলেছেন তাজবাহিনী। তাদের কাজ ছিল ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষের জমি দখল, টেন্ডার, চাঁদাবাজি, মামলা বাণিজ্য। বিরোধী মত দমনে কঠোর ছিলেন স্বৈরাচারের দোসর তাজুল ইসলাম। দলীয় পদ পদবি সহ সকল কাজের নিয়ন্ত্রণ ছিল তাজুল ইসলামের ভাগ্নে জনি চেয়ারম্যান ও ভাতিজা তুষারের উপর। তার সাহেবের নির্দেশে শত শত গানি আর ভাতিজা বাগনেহারা দখল করছে। আমরা এ মানুষের দখলগুলি ছুড়াইতে চাই। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ছাত্রদল কর্মী নয়ন হত্যার ঘটনায় পুলিশ তাকে গত বছরের আগস্ট মাসে ঢাকা থেকে গ্রেপ্তার করে। বাঞ্ছারামপুরে এমন কোনো সেক্টর নাই, সরকারি বেসরকারি, বালুমহল, জলমহল, সকল অফিস আদালতে একটা নির্ভরযোগ্য পরিস্থিতি সৃষ্টি করেছেন, টেন্ডারবাজি করেছেন। ক্যাপ্টেন তাজুল ইসলামের দখলকৃত জমি উদ্ধারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যে তালিকাটা করছি সেখানে কিন্তু সর্বস্তরে যে অবৈধ দখলদার আছে তাদের যে অবৈধ জায়গাগুলো তাদের দখলে আছে সেই আমাদের তালিকার মধ্যে কিন্তু চলে আসবে। তালিকায় চলে আসলে আমরা সাধারণত যেটা করি, আমরা অবৈধ দখল থেকে আমাদের যে সরকারি খাস জমিগুলো আছে সেগুলো উদ্ধার করি। তাজুল ইসলামের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের জনগণ। এনটিভি নিউজ ডেস্ক। নারী ফুটবলের খবর। ফিফা প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় নতুন এক বাংলাদেশ মাঠে নামার অপেক্ষায়। প্রথম ম্যাচে কোচ পিটার বাটলারকে অধিনায়ক সাবিনা সহ অভিজ্ঞ 18 জনকে ছাড়া লড়াইয়ে নামতে হচ্ছে। বাংলাদেশ সময় রাত 9:30টায় শুরু হবে খেলা। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে এর আগে খেলেছে দল দুটি, তবে সিনিয়র পর্যায়ে প্রথম মুখোমুখি হচ্ছে তারা। টানা দুটি সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের 18 জন ফুটবলার এবারের দলে নেই। সাবিনা সহ বিদ্রোহী নারী ফুটবলারদের সবাই ছুটি নিয়ে ক্যাম্প ছেড়েছেন। সর্বশেষ সাফের দল থেকে 8 জন আছেন 23 সদস্যের নতুন দলে। এই 8 জনের মধ্যে সাফের একাদশে খেলেছেন শুধু আফিয়াদা খন্দকার, নতুন অধিনায়কও তিনি। বাকি 15 জনই অনূর্ধ্ব 20 দলের, যাদের মধ্যে 9 ফুটবলার একেবারেই নতুন। আন্তর্জাতিক অঙ্গনে তাদের কোনো অভিজ্ঞতা নেই। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা ATM আজহারের আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। রিভিউ থেকে ফের আপিল শুনানি হতে যাওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণে নানা অসঙ্গতি সহ 4টি যুক্তি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আপিল বিভাগ। আর আজহারের এই আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে বলে জানিয়েছেন আইনজীবীরা। তামজিদ সুমনের রিপোর্ট। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামাত নেতা ATM আজহারুল ইসলামের রিভিউ আবেদন আপিলে ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। ATM আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়।
মঙ্গল ও বুধবার এই দুদিন আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে উঠে আসে মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারের নানান অসঙ্গতি, আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণের নানা দিক তুলে ধরা হয়। সব কিছু বিবেচনায় নিয়ে আজহারের রিভিউ মঞ্জুর করে আপিলের শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি। অ্যাপেলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল লর সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে। এটা খুব বড় একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মানতে হবে আন্তর্জাতিক আইন, ওনারা মানেন নাই। এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। জামাতের এই নেতার আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিচার প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে। আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল ফিল্ডে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আজহারের রিভিউ শুনানিতে মতামত নেওয়া হয় বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তারাও পুরনো ট্রাইব্যুনাল আইনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে যত বিচার হয়েছে সেগুলো ওই জাজমেন্টের আলোকেই এই বিচারগুলো হয়েছে। 13 বছর ধরে কারাগারে রয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এর মধ্যে 10 বছর কন্ডেম সেলে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন তিনি। মহাসচিবের পাঠানো চিঠিটি গণমাধ্যমে দেয়া হয়। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব যার উত্তর দিয়েছেন 25 ফেব্রুয়ারি। উত্তরে জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী 13ই মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে সফর করবেন গুতেরেস। গেল 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। সে সময় প্রধান উপদেষ্টার আমন্ত্রণ পত্রটি গুতেরেসের কাছে হস্তান্তর করেন তিনি। এর আগে 2018 সালে বাংলাদেশে সফরে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ঢাকা মহানগরীতে প্রতিদিন 3টি করে মোবাইল কোর্ট পরিচালনা করবে বিএসটিআই। দুপুরে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দের নেতৃত্বে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী। সংবাদ সম্মেলনে বলা হয়, এবছর রমজান মাস উপলক্ষে ইফতার ও সেহরিতে অধিক ব্যবহৃত বিভিন্ন ধরনের খাদ্যপণ্য সার্ভিল্যান্স টিমের মাধ্যমে খোলা বাজার থেকে সংগ্রহপূর্বক 559টি পণ্য বিএসটিআই নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 47টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। মানহীন এসব পণ্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএসটিআই। ফ্রুটস জনগুরুত্ব বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধের জন্য ঢাকা মহানগরীতে বিএসটিআইয়ের নিজস্ব বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এপিবিএনের সহায়তায় বন্ধের দিন সহ প্রত্যেক দিন 3টা করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো সরকারি পুঁজিবাজারকে অর্থনীতির বিবেচনায় সেভাবে গুরুত্ব দেয়নি। এজন্য আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশে পুঁজিবাজারে উন্নয়নে কাজ করবে।
সকালে রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যালয়ে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশি পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পুঁজিবাজারকে খাদে কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ভালো আইপিও ও শেয়ার বাজারে আনার কথা বলেন সংশ্লিষ্টরা। এছাড়া বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার পাশাপাশি এই মুহূর্তে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিকল্প নেই বলে মনে করেন তারা। আমরা কিন্তু কোয়াইট অনেস্টলি স্টক মার্কেট এটা আলাদা জিনিস, এটার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, এরকম একটা আমাদের মধ্যে মন মানসিকতা কাজ করেছে বহুদিন ধরে। সুতরাং আমাদেরকে স্টক মার্কেট অ্যান্ড আদার রিলেটেড ফোর্সেস অফ ইকোনমি হ্যাজ টু ইন্টিগ্রেট। এই যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে যে ইনভেস্টমেন্ট আসার সুযোগ আছে দেশের ভিতরে দেশের বাইরে। চট্টগ্রামে এক গ্রাহকের 11 কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংক পরিচালনা পর্ষদ সহ 46 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গ্রাহক। আদালত মামলা গ্রহণের পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। দুপুরে চট্টগ্রামে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত মামলা গ্রহণের পর বিচারক সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন। আইনজীবী জানান, চট্টগ্রামের ব্যবসায়ী মর্তুজা আলী ইস্টার্ন ব্যাংকে চাঁদগাঁও শাখায় 2017-18 সালে 5 কোটি 80 লাখ টাকার 6টি স্থায়ী আমানত অ্যাকাউন্ট খোলেন। 2019 সালের অগস্ট মাসে ইস্টার্ন ব্যাংকে তার নামে 2টি জাল সঞ্চয় হিসাব ও 4টি লোনের হিসাব খুলে 9 কোটি 87 লাখ টাকা হস্তান্তর করে আত্মসাৎ করে। এই ঘটনায় ইস্টার্ন ব্যাংক পরিচালনা পর্ষদ সহ 46 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন মর্তুজা আলী। আমার এফডিআর এর টাকাগুলোর জন্য আমি এখন লোন দেওয়া, আমার অ্যাকাউন্টে টাকা নাই, ওনারা জাল অ্যাকাউন্ট খুলে ওই জাল অ্যাকাউন্টে সবগুলো টাকা ট্রান্সফার করে নেয়। আইডিটা কিন্তু আমার ইউজ করছে, আমার এনআইডিটি, যেহেতু ওখানে এনআইডিটা আমার প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় এবং সঞ্চয় অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ছিল, এফডিআর এর সময় দেওয়া ছিল, ওইটাই ইউজ করছে, কিন্তু বিভিন্ন নাম্বার বিভিন্নভাবে ওখানে যোগ করা দেয়, এভাবে করে ওরা আত্মসাৎ করে ফেলছে। রাজধানীর বনশ্রী এলাকায় গুলি করে 140 ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। সকালে বনশ্রী এলাকায় তারা বিক্ষোভ করেন। এরপর রামপুরা সড়ক অবরোধ করা হয়, বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে সড়ক ছেড়ে থানায় যান বিক্ষোভকারীরা। অপরাধী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। অপরাধী গ্রেফতার না হলে আগামী সোমবার প্রেস ক্লাবের সামনে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে অপরাধী গ্রেফতার অভিযান চলছে। এই সন্ত্রাসীগুলো বহিরাগত না, অবশ্যই তারা এলাকার আশেপাশের, না হলে তারা জানে কিভাবে ব্যবসায়ী কখন যায়, কয়টা বাজে আসে, কয়টা বাজে যায়। 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত প্রশাসন কোনো কিছু জানাতে পারেনি সন্ত্রাসীরা ধরা পড়েছে কি না পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত সকলের গ্রেফতার চাই অতি দ্রুত। আগামী রবিবারের ভিতর কোনো আসামি গ্রেফতার না হয়, মালামাল না উদ্ধার না হয়, সোমবার দুপুর 12টায় আমরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে, বিশেষ করে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আবির্ভাব হয়েছে আজ। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব করা হয়েছে জাহিদ আহসানকে। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগে 4র্থ বর্ষে এবং জাহিদ আহসান ইতিহাস বিভাগের মাস্টার্সে পড়াশোনা করছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এদিকে পদ বঞ্চিতরা সেখানে বিক্ষোভ করেছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কিসের সংখ্যা লঘু, কিসের সংখ্যাগুরু। এদেশে যেই জন্ম নিয়েছে সেই এদেশের গর্বিত নাগরিক। নাগরিকদের ভাগ বাটোয়ারা কোনো ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নয় জামাতে ইসলামী। মেজরিটি বা মাইনরিটি বলেও কোনো কথা নেই। তিনি বলেন, জাতিকে বিভক্ত করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল পতিত স্বৈরাচারী সরকার।
যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, তারা মাথা সোজা করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারে না। পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাতের আমির ইকবাল হুসাইনের সভাপতিত্বে জনসভায় তিনি এসব কথা বলেন। একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিবিরের কথা বলতো যে এত সুশৃঙ্খল একটি দল মানবিক বাংলাদেশ গড়ার বিবেকের অন্য ধর্মের ভাই বোনদেরকে কষ্ট দেবে না। ইসলামী যদি কখনো ক্ষমতায় আসে, যারা মেজরিটি মাইনরিটির জিগির তুলে রেখেছিলেন, আমি আল্লাহর উপর ভরসা করে বুকে হাত দিয়ে বলছি, তারা যাদেরকে মাইনরিটি বলতেন, এই ভাইদের সম্পদ, ইজ্জত এবং তাদের জীবনের উপর সবচাইতে বেশি ক্ষতি সাধন করেছে তারা। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চায়। যখনই গণতন্ত্র হত্যা হয়েছে তখনই বিএনপি আপসহীন ভূমিকা রেখেছে। গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির বর্ধিত সভা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, এখন পূর্ণ গণতন্ত্রে ফেরার পালা, কিন্তু এখনও নির্বাচন নিয়ে গড়িমসি চলছে। সরকার ও নির্বাচন কমিশন কেন নির্বাচনের বিষয়ে এখনও কিছু বলছে না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। রিজভী আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে ও জাতীয় ঐক্য ধরে রাখতে আলোচনা হবে বর্ধিত সভায়। এ সময় তিনি উল্লেখ করেন, বর্ধিত সভা শুরু হবে সকাল 10টায়। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে হরণ করা হয়েছে, তখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারে বিএনপির আপসহীন ভূমিকার কথা আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ডেট এখনও কেন তারা বলছেন না, সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে। জনগণকে নিজের হাতে আইন তুলে না নেবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারে হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসাথে কাজ করে যাচ্ছে। এর আগে ভোর রাতে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। জনগণকে বলবো যে আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না, আর পুলিশকে বলবো তারা আরো বেশি অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেন এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। রমজানে যাতে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাড়তি তদারকি থাকবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আখম খালিদ হোসেন। দুপুরে সিলেটে হাওড় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশের আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন। তো ব্যবসায়ী যারা আছেন তাদেরও আমরা সহযোগিতা কামনা করি। লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ করেছে কক্সবাজার লবণ চাষিরা। সকালে চকরিয়া উপজেলার খুঁটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে বিক্ষোভ করে তারা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানায়, মাঠ পর্যায়ে লবণের উৎপাদন ভালো হলেও লবণের ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা। মাঠ পর্যায়ে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা, কিন্তু উৎপাদনে খরচ 300 থেকে 350 টাকা। আর মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করতে পায়তারা করছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। হট্টগোল ও হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনে পদ বঞ্চিত হওয়ার অভিযোগ এনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী হট্টগোল শুরু করে, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট।
ছাত্রদের নতুন সংগঠনের কমিটি ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার সংগঠনের ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন, তখনই তার উপর উত্তেজিত হয়ে তেড়ে আসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদারকে কেন্দ্রীয় আহ্বায়ক করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের স্বার্থে হাসিল হবে, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার বিকাল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল। নির্ধারিত সময়ের ১ ঘন্টা পার হয়ে গেলে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিক্ষোভ শুরু করে। তাদের দাবি, নতুন ছাত্র সংগঠনের কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে। প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? 19 তারিখের পরে তারা কোথায় ছিল? কোনটা ছিল? জুলাই গণঅভ্যুত্থান সবাই এখানে মতামতের ভিত্তিতে তারপর তারা কমিটি গঠন করে। এ পরিস্থিতি নিয়ে সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, কমিটি নিয়ে দ্বন্দ্বে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আজকে যারা হয়তো বা তাদের সাথেও কিন্তু মতামত নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা দাবি কিন্তু ছিল এবং নেতৃত্বের প্রতি তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থাকবে, সেটার প্রতিফলন কিন্তু যখন নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে। যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় সেটা তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। পদত্যাগের একদিনের মাথায় মাহফুজ আলমকে এই পদে দায়িত্ব দেয়া হলো। মাহফুজ আলম গত 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। পরমাণু শক্তির নিরাপদ ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সাথে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি সহায়তা প্রদানকারী রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সে লিখাচেভ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। সফররত মহাপরিচালক প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে দেখা করেন। এ সময় তারা দুজনই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমিকার কথা স্বীকার করেন। খুব শীঘ্রই রূপপুরের পরীক্ষামূলক উৎপাদন কাজ শুরু হবে বলে জানান লিখাচেভ। একই সাথে আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় রোসাটম প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন অ্যালেক্সে লিখাচেভ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড হয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে 60,000 কোটি টাকা বেড়ে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 20.2%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপির সঠিক তথ্য গোপন করা হয়েছিল। বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক, জনগণ তার টাকা ফেরত পাবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের পুরোটা জুড়ে ছিল খেলাপি ঋণ প্রসঙ্গ।
ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা, আর 3 মাসের ব্যবধানে যা বেড়েছে 60,788 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির সঠিক তথ্য প্রকাশের উদ্যোগ নিলে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ বেরিয়ে আসে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো, তো এটা 9 থেকে 20 হয়ে গেছে এবং আরও 9-এর বেশি বাড়বে এটাই আমার ধারণা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি, এটা 42%, আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, যতই নতুন তথ্য আসছে ততই বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে হবে জানিয়ে তিনি বলেন, যেসব ব্যাংক একীভূত করা দরকার সেগুলো একীভূত করা হবে। ব্যাংকিং খাতে টাকা রেখে কেউ টাকা পাবে না, এটা হতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যাংক থাকুক বা না থাকুক জনগণ তার টাকা পাবে। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এই ক্ষেত্রে। ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে, এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি। ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের তৃতীয় তলায় তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশে বাধার বিষয়ে গভর্নর জানান, নিরাপত্তা ইস্যুতে সবার জন্য আইন সমান। সিকিউরিটি ইস্যু তো সাংবাদিকদের না, আপনাদেরকে কেউ বলে নাই আপনাদের কিন্তু লক্ষ্য করে, এটা সবার জন্য প্রযোজ্য। আপনারা কেন নিজেদেরকে একটা ক্লাসিফাই করে নিচ্ছেন নিজেদেরকে? এটা তো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন, ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। বর্তমান রিজার্ভ $21 বিলিয়ন, যা স্বস্তিদায়ক বলে উল্লেখ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ার ইসলাম সরকার বলছেন, ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সব প্রস্তুতি চলছে। বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে 1 বছরের সময় প্রয়োজন, সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন হচ্ছে, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আরও উন্নয়ন হবে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, সেটির কাজ চলছে। সংস্কার 3 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতদের একাংশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, সেখানকার এই মুহূর্তের অবস্থা কি আর বিক্ষোভকারীরা কি বলছেন? নাজনীন, আসলে মূলত বেলা 12টা থেকেই এই গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতদের একটি অংশ। আপনি যেমনটা বলছিলেন যে মূলত 3টি দাবি নিয়ে তারা বেশ কিছুদিন ধরেই আসলে আন্দোলন করে আসছেন। এর আগে আমরা দেখেছি শাহবাগে, তারপরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। তবে আজকে ঠিক প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে তেজগাঁওয়ে, সেই কার্যালয়ের প্রধান ফটকে, মূল ফটকে তারা অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আহত সদস্যরা এখানে রয়েছেন, বেশ কয়েকজন নারী সদস্যকেও আমরা দেখছি। মূলত তাদের দাবি হচ্ছে, সরকার এই জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে 3টি ক্যাটাগরি করে দিয়েছিলেন, A, B এবং C, কিন্তু আহতরা বলছেন যে আসলে তিন ক্যাটাগরি নয়, তারা 2টি ক্যাটাগরিতে আহতদেরকে অন্তর্ভুক্ত করার দাবি করছেন। তারা বলছেন যে যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই আন্দোলনে অংশ নিয়ে তাদেরকে একটি ক্যাটাগরিতে, এবং যারা আসলে পঙ্গুত্ব বরণ করেননি, গুলিবিদ্ধ হয়েছেন বা বিভিন্নভাবে আহত হয়েছেন, তাদেরকে আরেকটি ক্যাটাগরিতে ফেলে মূলত এই 2টি ক্যাটাগরির দাবিতে তারা এই আন্দোলনটি করছেন। এই দাবিটি তাদের প্রধান। এছাড়া রয়েছে তারা সুরক্ষার জন্য একটি দাবি উত্থাপন করেছেন। তারা বলছেন যারা আহত হয়েছেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যরা যাতে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা পায় তেমন একটি আইনের দাবি কিন্তু তারা করছেন। এবং পাশাপাশি এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আহতরা, তাদের জন্য একটি হটলাইন নাম্বার চালু করার জন্য কিন্তু তারা দাবি করছেন। তারা বলছেন যে আহতরা কোনো ধরনের বিপদে পড়লে বা
কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে তারা তৎক্ষণাৎ সহযোগিতা পেতে পারেন, এই জন্য তারা এই হটলাইন নাম্বারটির দাবি করছেন। তো আপনাকে বলে রাখি, মূলত বিকেলের দিকে প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী এসেছিলেন, তাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং এটি আসলে কতটুকু কি করা যায় সেটা বিবেচনা করা হবে। তাদেরকে আন্দোলন প্রত্যাহারের জন্য তিনি আহ্বান করেছিলেন। তবে আন্দোলনকারীরা কিন্তু তাদের এই দাবি দেওয়াতে এখন পর্যন্ত অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল যে ফটক, সে ফটক ছেড়ে যাবেন না বলে কিন্তু ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছেন। তবে আমরা আছি এখানে, আমরা অবস্থান করছি, পরবর্তীতে তাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও জানিয়ে দেব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, এমন দাবিতে সমাবেশ করেছে বিএনপি সমর্থিত সারা দেশের সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে পদযাত্রার মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে যান তারা। এ সময় তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা চান না। আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যারা বলছেন তাদের ভিন্ন মতলব আছে। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আগে একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন চায়, যা ষড়যন্ত্র হিসেবে তারা দেখছেন। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিরা। বিগত 15 বছরে দেশের শেয়ার বাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভালো আইপিও এবং শেয়ার বাজারে আনার তাগিদ বিনিয়োগকারীদের। সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ডিএসসি কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। সুশাসন ও জবাবদিহিতা না থাকায় হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। যে সংস্কার কর্মসূচি চালন করা হয়েছে সেটা আসলে পর্যাপ্ত কিনা এবং বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কতটুকু আস্থা ফিরে পাবে। গত 15 বছর ধরে যে পুঁজিবাজারের যে গভর্নেন্স, এটা অত্যন্ত কোশ্চেনেবল। আপনি অ্যাক্সেস করতে পারছেন না, এক্সিট করতে পারছেন না। এই সমস্যা নিয়ে একটা পুঁজিবাজার কিভাবে টিকবে? আমি বিনিয়োগ করতে চাই, কিন্তু আমি জানি এখানে একবার বিনিয়োগ করলে আমি বেরোতে পারবো না, তাহলে আমি এখানে বিনিয়োগ করবো। ফলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা ক্রিয়েট করলো, কনফিডেন্স নষ্ট করে দিল, আস্থা নষ্ট করে দিল বাজারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিয়ন্ত্রণ মুক্ত ছাড়া পুঁজিবাজারের স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব নয়। যদি ডিরেগুলেট করা না যায়, ইউর বিগিন মোর করাপশন। এবং এই ডিরেগুলেশন, আই ক্যান অ্যাসিওর ইউ ফ্রম আওয়ার সাইড, উই উইল গো ফর সিরিয়াস ডিরেগুলেশন ইন দ্য কান্ট্রি। আপনি ডিরেগুলেশন না করলে সেলফ রেগুলেশন হবে না। ইউ হ্যাভ টু ডিরেগুলেট ফার্স্ট, দেন সেলফ রেগুলেশন আসবে। এবং সেলফ রেগুলেশন ছাড়া কোনো ইকোনমি অপারেট করবে না। এছাড়া শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে পুঁজিবাজার সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথাও বলেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। একটা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া এবং ইলেক্টেড গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডিসাইড। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।